বাড়ি করে দে, জায়গা কিনে। ওর প্রথম ওই পাশে একটা জায়গা কিনে আমার মাকে বাড়ি করে দিই। ওই তখন টিন শেড বাড়ি ছিল, তখন মালয়েশিয়ার থেকে এসে এখানে আমি বসবাস করি। তখন আস্তে আস্তে ওখান থেকে স্ট্যান্ডার্ড গ্রুপ নেওয়ার পরে এখানে আসছি। এই ওই বাড়ি নিয়ে আর কি বেছে তারপরে এখানে আসছি। এই হচ্ছে আমার বাড়ি, নিজের বাড়ি। কিন্তু এই দোতলাটা, এই যে বাড়িটাতে আমি সাজাইছিলাম, ভিতরে দেখেন এসি আছে, সোফা আছে, মানে আমার থাকার মতো টাইলস করছি, অন্যরা টাইলস করি নাই। টাইলস করছি আমার মতো, ড্রয়িং রুমটা করছি, বারান্দা করছি, অন্য বারান্দার মতো আমার এই বারান্দাটা না। সম্পূর্ণ করছি যে সারা জীবন আমি এখানে কাটাবো আমার এই ফ্যামিলির সাথে। আর আজকে দেখেন আমার ফ্যামিলি কি করতেছে। মানে মেয়ে মানুষ যে এরকম বিশ্বাসঘাতক হয়, সে কিডনি দিছে আমাকে, তারপরেও যে বিশ্বাসঘাতক হয় মেয়েরা, এটা আমার জীবনে জানা ছিল না। কারণ আমার অভিজ্ঞতা মানুষের থাকে না এসব। সে কিডনি দেওয়ার পরেও তার সাথে আমার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল, ভালো, ও ভালোবাসতো, আমিও ভালোবাসতাম। কিন্তু কিডনি দেওয়ার পর থেকে হয়তো কোন অভাবে, অর্থের অভাবে নাকি সে অন্য অভাবে, সে আস্তে আস্তে পরকীয়ার দিকে, এবং যখন থেকে সে টিকটক শুরু করছে, টিকটকের পর থেকে আরো মানে বেশি ঝুঁকে পড়ছে মোবাইলের দিকে। ঝুঁকে দেখা যাচ্ছে একের পর এক এরকম পরকীয়া করতেছে। আর এই বাসায় এর সাথে হলো, এটা তো আর মোবাইলের থেকে হয় নাই, এটা ওই নিচে থাকতো তখন ওই পার্লারের থেকে আমার মনে বলে, এই পার্লার থেকে এসব করতে করতে তার উপরে আসছে আমার যতটুকু ধারণা। আপনি কিভাবে বুঝলেন যে এটা তার সাথে পরকীয়া চলতেছে? আমি হাতে নাতে ধরছি পরকীয়া। তারপরে তার কাছে তার কান্না দেখলে, তার টাকা পাঠানো দেখলে, সে যে কান্না কান্দে, আর তার হিস্টোরি বলছি তো যে সে আছে সবচেয়ে ভালোবাসাটা কি ছিল। কারণ আমি একদিন স্বামী এত ভালোবাসা এতদিনে তোমাকে দিতে পারি নাই, সে এত ভালো কি বাসছে যে তুমি তার জন্য এতই কাঁদতেছো, এতই কান্নাকাটি করতেছো, এতই মানে মানে চিৎকার করে, মানে কাউকে কেয়ার করতেছে না, আমাকে তো নাই, কারণটা কি, তোমার সবচেয়ে ভালোবাসাটা কি? তো আমি বলেছি যে মাথায় তার মার মতো মাথায় হাত দেয়, ওর রুমের থেকে যখন বেরোয়, মানে ছেলের রুমের থেকে যখন দাঁড়ায় বিদায় নিয়ে প্রতিদিনেই, তখন ওই ছেলে মাথায় হাত দেয় এবং কপালে একটা চুমু দেয়। এইটাই সবচেয়ে তার ভালো, মানে ভালোবাসা। এটা সে মানে ভালোবাসার ভিতর সবচেয়ে এটা তার কাছে প্রিয় আর কি। এটাই জানতে পারছি। আমি তো আচ্ছা, এটা হয়তো আমি কখনো করি নাই, আমি হয়তো অন্যভাবে ভালোবাসছি। আমি তো সবসময় থাকতাম বাসায় ইয়ার পর থেকে, আপনার অপারেশনের পর থেকে। এর আগে তো আমি ব্যবসা করতাম, বাইরে ব্যবসা করতাম, থাকতাম, কিন্তু তখন কোনো এসব সমস্যা ছিল না। আচ্ছা, একটা প্রশ্ন হচ্ছে, এই যে যে বাড়িটা আপনি যে ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আছেন, আপনি তাকে দিয়েছেন, কেন দিয়েছিলেন? এটা নেওয়ার পর পরবর্তীতে যে বলা হচ্ছে যে এই বাড়িটা পুরোটাই আপনি তখন, যেটা উঠে আসছে যে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখছি যে আপনি এই বাড়িটা আবার দাবি করছেন এবং তাকে মারধর করতেছেন, আপনারই একটা পরকীয়ার কথা রয়েছে। সেটাই তো বলতেছি যে এরকম মিথ্যা কথা তো সবগুলোই ওরা বলছে যে আমি মারধর করে, যদি একদিন মেরেছি তাও কিভাবে, তাকে হাতে নাতে ধরার পরে মেরেছি, তাই আমি জেল খাটলাম 40 দিন। আর তাকে প্রতিদিন মারলে তাহলে আমার কি অবস্থা হতো, আমার মরার পরে হাড্ডিটাও জেলে দিত। তো এগুলো সব বানাওয়াট কথা। আর যে বললাম যে আমি একজন কিডনি রোগী, আমার 5.5 বছর হয়েছে কিডনির অপারেশন হয়েছে, আমি একজন কিডনি রোগী, আমি পাওয়ারফুল ওষুধ খাই, আমি কিডনি রোগী। সে দিছে তার 3 মাসে এটা অ্যান্টিবায়োটিক খালি শুকাই গেলে সে কিন্তু সুস্থ, তার অরিজিনাল কিডনি নিয়ে থাকে। এটা ডাক্তারি কথা এবং সবারই কথা। সে অসুস্থ না, অসুস্থ হচ্ছে আমি, তার কিডনি নিয়ে থাকি এবং তার কিডনিটা আমাকে অ্যাকসেপ্ট করে না। এটা প্রতিটা মানুষ, প্রতিটা কিডনি এর একজনের শরীরে যায় অ্যাকসেপ্ট করে না, তখন ওষুধ দিয়ে তাকে রাখা হয় আর কি। তো পাওয়ারফুল ওষুধ খাই আমি। তো আমাদের দ্বারাই আর একটা বিয়ে করে আর একটা কোনো কিডনি রোগী যদি এরকম পারে, তাহলে আমিও পারি। মানে আর যদি না পারে, অন্য কোনো কিডনি রোগী যদি না পারে এটা, তাহলে মনে হয় আল্লাহর কাছ থেকে আমি স্পেশাল ভাবে আছি যে আমি আর একটা বিয়ে করছি। আর একটা গার্লফ্রেন্ডের কথা নাকি আমি ওর ভিডিও দেখি না, কারণ মিথ্যাতে ভরা এগুলা দেখলে। কিডনি দেওয়ার পারপাসে কি করেছিলেন? তার সাথে কি বাড়িতে দাঁড় করেছিলেন? এবং কিছু কথা হচ্ছে যে আপনি নাকি পুরো বাড়িটাই আবার এখন ফিরে যাচ্ছেন, বিষয়টা কি? আর আমি তো ওদের ভাড়াটিয়া জিজ্ঞেস করেন কালকে যে তার সাথে দেখা হয়েছে নতুন, তাকে আমি কি বলছি, আমি বলছি এই দোতলার মানুষের সাথে আমার কথা নাই, কারণ দোতলা আমার বউরে আমি লিখে দিছি, ওটার আশা আমি করি না। যেটা দিয়ে দিছি ওটা আমি কেন আশা করব? আমার যেটা আছে এই বাড়িটা তো আমার, দোতলা বাদে 3 তলা এইগুলার ভাড়া সে এই মাসে উঠাই নিয়ে গেছে। আমি বললাম যে আমার একটা কিডনির 3 মাসের ওষুধ লিখে দিছে, যেটা নাকি ইনফেকশন বা ভাইরাস, সেটা দূর করবে, সেই ট্যাবলেট এখন পর্যন্ত একটা খেতে পারি নাই। আপনাদেরকে রিকোয়েস্ট করে বলছি আমার কাগজ দেখবেন, মেডিকেলে গেলে মেডিকেলে যাবেন। সে আমি ডাক্তার দেখাতে বলছি 14 তারিখে, ডাক্তারের কাছে ভয়ে যাই নাই যে আমি ওষুধটা খেতে পাচ্ছি না দেখে ডাক্তারের কাছে আর যাইনি, কারণ আমার কিডনিতে কি হচ্ছে আমি নিজেও জানি না।
চিন্তা করছি যে পয়সা না থাকলে আমি কি করব। এই অবস্থায় আছে, আর সে ভাড়া তুলে নিয়ে গেছে, তাকে নাকি আমি বাড়িতে বের করেছি। আমি তো আজকে 80 দিন পরে এই বাড়িতে আসলাম। আমাকে জেল খাটিয়েছে 40 দিন, 2টা মামলা দিয়ে। তারপর আমি মেডিকেলে থাকলাম 32 দিন। 5 তারিখে আমাকে মেডিকেল ছাড়ছে। আমার হাত পা এখনো কাঁপছে যে আমি এতটাই অসুস্থ। আর যারা দেখছে তারা বলুক যে আমি আগের মতো আছি কিনা, কত ডিফারেন্স হয়েছে আমার স্বাস্থ্য। তো এটাই হচ্ছে কথা। যত কথাই ওরা বলছে সম্পূর্ণ মিথ্যা কথা, ব্যবসার কথা। ওরা ব্যবসায়ী, মিথ্যা কথা দিয়ে ব্যবসা করে। ওদের এটা পুরনো ব্যবসা, ব্যবসা করা মানুষের কাছে মিথ্যা কথা দিয়ে। এখন ওর কাছে তো আমার কোনো দাবি নাই। ও মিথ্যা কথা বলার ভুলে যাক, আমি ওইগুলা কেয়ার করি না। এখনো আল্লাহ যেহেতু আমাকে বাঁচিয়ে রাখছে, আমি আল্লাহর পুরো ভরসা। ওর বোন কোন সময় আমাকে কি করে ফেলে, কারণ ওর বোনে বললাম তো টাকার অভাব নাই, এখন তার মানুষের পুলিশের অভাব নাই, বিভিন্ন জায়গায় হাত আছে, তার থাকাটা স্বাভাবিক। বললাম যে সে আমলে আজকে 10 বছর আগে সে মাই টিভিতে চাকরি করছে, চাকরিটা নিছে আমু সাহেবের বাসায় যাওয়া আসা করে। তো ওনার এতই ক্ষমতা আছে, আমাকে যখন তখন করতে পারে কিছু। আমি চাই আমার বাড়িতে আমি যেন সেফ মতো থাকতে পারি, আমার মতো আমি যেন বাঁচতে পারি, আমার ভাড়াটা যেন আমি উঠাতে পারি, এটাই আমার দাবি। আর অন্য কিছু না, যেন আমার এই ভাড়াটা নিয়ে আমার চিকিৎসা আমি করতে পারি, এটাই আমি সবার কাছে আমার এই দাবি। আমি অন্য কিচ্ছু চাই না। আমি শুধু আমার এই ওষুধ খেয়ে আমি যেন বাঁচতে পারি, আমার বাড়িতে আমি থাকতে পারি, এটাই আমার দাবি।